আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুয়েলারি পণ্য বিক্রিতে বিদ্যমান ভ্যাট 5% থেকে 3% নামিয়ে আনার দাবি জানিয়েছে বাজুস। এই হার বাস্তবায়নে এনবিআরকে চিঠি দেয়া হবে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। ঢাকায় শুরু হওয়া প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি উঠে আসে। সময় বাজুস নেতারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে গহনা তৈরিতে অপচয় কমিয়ে আনা গেলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। সনাতন পদ্ধতি ব্যবহারে গহনা তৈরিতে স্বর্ণের অপচয় 8 থেকে 9% বেশি। সে অপচয় 2 থেকে 3% নামিয়ে আনা সম্ভব উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারে। সেই লক্ষ্যে স্বর্ণ পরিশোধন থেকে শুরু করে বাহারি ডিজাইনের গহনা তৈরির যন্ত্রপাতি প্রস্তুতকারক 30টি প্রতিষ্ঠানকে নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাজুস। ভারত, ইতালি, জার্মানি সহ 10টি দেশ থেকে যোগ দিয়েছে এসব প্রতিষ্ঠান। স্বর্ণরঙটা ভেঙে গেলে সেটাকে ম্যানুয়ালি আগুন দিয়ে ঝালাই করা হতো এবং সেটাতে একটা দাগ আসতো। এই টেকনোলজি ইউজের মাধ্যমে আপনার যে কোনো অর্নামেন্টকে খুব সূক্ষ্মভাবে ঝালাই করা যায় এবং কোনো স্পট ছাড়া। আগে যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তারা আমাদের কাছে আসতো, আমরা তাদের কাছে শুনতাম, এখন আমরা নিজেরা দেখে গেলাম। এখন সনাতন পদ্ধতি উঠে গিয়ে আজকে মেশিনারিজের ভিতরে আমাদের জুয়েলারি অলংকার তৈরি হবে। এটাতে অবশ্য আমরা লাভবান, স্বাবলম্বী এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কমে যাবে। বৃহস্পতিবার দুপুরে আইসিসিবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। পরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তারা বলেন, একসময় ধুঁকতে থাকা স্বর্ণশিল্প বাজুস প্রেসিডেন্ট সায়েম সুবহান আনবিরের নেতৃত্বে আবারও এগিয়ে যাচ্ছে। তাদের আশা, দেশের চাহিদা মিটিয়ে আগামীতে বাংলাদেশের তৈরি সোনা রপ্তানি হবে বিশ্ববাজারে। বিদেশ থেকে অলংকার এনে বিক্রি করব না, আমরা আমাদের দেশে তৈরি অলংকার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সোনার ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি এবং বৈধ ইন্ডাস্ট্রি এবং এটা একটা রপ্তানিযোগ্য পণ্য হতে পারে, এটা কিন্তু এই বাজুস প্রথম দেশবাসীকে উপহার দিয়েছে। তবে অভিযোগ, সরকারি কর্মকর্তাদের উদাসীনতা এবং উচ্চ শুল্ক হারের কারণে বাধার মুখে পড়ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাই যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে শুল্ক এবং গহনা বিক্রয়ে ভ্যাট কমানোর দাবি তাদের। বর্তমানে এই শিল্পের মেশিনারিজ আমদানির ক্ষেত্রে 30 থেকে 113% পর্যন্ত কর আরোপ করা আছে। সেই সাথে কাস্টমস হাউস থেকে পণ্য খালাসে রয়েছে বিশাল সময়ের বেড়াজাল। বাজুসের পক্ষ থেকে বারবার সরকার ও আমাদের অসুবিধার কথা বলা হলেও তারা ন্যূনতম কর্ণপাত করেনি। যেহেতু আমাদের সারাউন্ডিং কান্ট্রিতে 5% নাই, 3% আছে, আমি অনুরোধ করব 3% ব্যাট যেন বাজুসের জন্য করে। তার জন্য এফডিসির পক্ষ থেকে আমি চিঠি লিখব, আমি কথা বলবো। ভারতীয় প্রতিষ্ঠান কেএনএস সার্ভিসেসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হবে শনিবার ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য, যা উন্মুক্ত থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, তেজগাঁও সিএসডিকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনতে স্থাপিত সোলার সিস্টেমের উদ্বোধন শেষে কথা বলছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ডিসি ফুডের কোনো অফিস নেই, মার্কেটের মধ্যে দিয়ে উঠে 2তলা না 3তলা যে আমাদের ডিসি ফুডের অফিস। এটা মানে একটা বিরক্তিকর অবস্থা। আমরা আমাদের যত সম্ভব আমাদের ওই প্রজেক্টের মধ্যে সেটাও ধরা আছে, যত সম্ভব না থাকলে ওটা ভিন্ন প্রজেক্ট। আমাদের অর্থমন্ত্রী সচিব সাহেব ইচ্ছা করলে আমাদের ওই ব্যবস্থাটা করে দিতে পারেন, কারণ আমরা এটা ছোট ছোট কাজ। ইতিমধ্যে আমরা সাগর পাড়ে কক্সবাজারে আমরা একটা কি বলে রেস্ট হাউস আমাদের বানানো হয়েছে, 3তলা বিশিষ্ট। ভালো, অত হোটেল ভাড়া দেওয়ার থেকে আমাদের অর্থ সচিব সাহেব একবার ওখানে দেখে আসবেন, একটা মানসম্মত ফ্যামিলি নিয়ে ঘুরে আসবেন, ওখানে এক রাত থেকেও আসবেন। যাই হোক, ইতিমধ্যে আমরা নওগাঁতে ডিসি ফুডের আমরা নতুন অফিস সহ আমরা তাদের বাসস্থান করেছি, এরকম আমরা করে যাচ্ছি।
মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া আগামীতে মালয়েশিয়া অথবা অন্য কোনো শ্রমবাজার খুললে আটকে পড়া প্রায় 18,000 শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলেও জানান তিনি। গেল 31 মে বাংলাদেশ সহ 14টি দেশের সাথে শ্রমিক নেয়ার চুক্তি শেষ হয় মালয়েশিয়ার। আর এতে কাগজপত্র হওয়ার পরেও বাংলাদেশে আটকা পড়েন অন্তত 17,777 জন মানুষ। এত মানুষ বিদেশে না যেতে পারার কারণ এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করে তদন্ত কমিটি। 23 জুনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার পেছনে সিন্ডিকেটের সব এজেন্সিরই দায় রয়েছে। তাই আটকে পড়া শ্রমিকদের সবার টাকা প্রমাণ সাপেক্ষে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। প্রতিমন্ত্রী আশ্বাস দেন, আগামীতে মালয়েশিয়া সহ যেই শ্রমবাজারই খুলবে সেখানে এই ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে। আমাদের মূল উদ্দেশ্য হল কি মানুষের টাকা ফেরত দেওয়া। মূল উদ্দেশ্য হল কি মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 3,000 অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে। আমরা সবাই আলচিকো, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। গ্রাহক পর্যায়ে আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, লক্ষ্য এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বছরই জাতীয় গ্রিডে 6,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যোগ হবে। আর 2027 সালের মধ্যে গ্যাস সংকট দূর হবে বলেও আশা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 2024-25 অর্থ বছরে ঘোষিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে বিদ্যুৎ বিভাগের সংবাদ সম্মেলন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের থেকে সম্পূর্ণ বাজেট নিয়ে আমরা শুরুতেই দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী। জানান, 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ এবং 15 জুলাইয়ের মধ্যে বাড়বে গ্যাসের চাপ। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। প্রতিমন্ত্রী জানান, বিতরণ কোম্পানির লোকসান হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে না আপাতত। গ্যাসের প্রাইসটা বিদ্যুতের যে প্রাইসটা নেয় সেখানে আমরা একটা নেগোসিয়েশন চলতেছে, সেখানে আমরা দাম বাড়াবো। কারণ বিদ্যুতের যে প্রাইসটা দেওয়া হচ্ছে 16 টাকা, সেই জায়গার থেকে বৃদ্ধি করবে। তার মানে এটা রিটেলে গিয়ে এফেক্ট হবে না। 2041 সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে 6,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান নসরুল হামিদ। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা নিজেরা সার্ভে করছেন, 10,000 মেগাওয়াট নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা চেষ্টা করছি যে সোলার থেকে অন্তত 6,000 মেগাওয়াট আগামী 25 সালের মধ্যে আনা যায় কিনা। আগামী মাসের শেষের দিকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 8 টাকা। অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুতের 6টি প্রকল্পের সমঝোতা হতে পারে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।